পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে নানান পুরাকীর্তি। বিশেষ করে অতীতের রাঢ়বঙ্গের অন্তর্গত জেলাগুলোর প্রত্যন্ত গ্রামান্তরে এখনও টিকে থাকা সুপ্রাচীন নানান স্থাপত্যসৌধ আমাদের মনে বিস্ময় জাগায়। শতাব্দী প্রাচীন এইসব ধর্মীয় স্থাপত্যের অনেকগুলোই কালের করাল গ্রাসে, প্রতিকূল আবহাওয়াতে, সর্বোপরি অযত্ন আর অবহেলায় আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তবু এসব বাধা বিপত্তির সম্মুখীন হয়েও প্রচুর পুরাসৌধ এখনও দাঁড়িয়ে রয়েছে লোকচক্ষুর অন্তরালে। টেরাকোটা সজ্জিত প্রাচীন মন্দিরের খোঁজে আমরা আজ চলেছি পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের অন্তর্গত আমাতপুর গ্রামে। গ্রামটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো প্রাচীন মন্দির দর্শনের পরে এখন আমরা রয়েছি এখানকার জমিদার পাড়ায়। অতীতের জমিদার চৌধুরী বংশের এই মন্দির প্রাঙ্গণটিতে রয়েছে প্রাচীন মন্দির স্থাপত্য, ৪টি শিব মন্দির ও একটি দোলমঞ্চ। এগুলোর মধ্যে 2টি শিব মন্দির পূর্বমুখী ও অন্য 2টি পশ্চিমমুখী। অষ্টকোণী স্থাপত্য রীতিতে তৈরি এই শিব মন্দিরটি যে ভিত্তিবেদির উপরে স্থাপিত হয়েছে সেটিও অষ্টকোণী। মন্দিরের চালা অংশটিও 8 কোণা বিশিষ্ট, আর মূল আচ্ছাদনের উপরেও বসানো রয়েছে ছোট মাপের অষ্টকোণী এক স্থাপত্য। নিঃসন্দেহে বিরল শ্রেণীর মন্দির স্থাপত্যের নিদর্শন এটি। প্রবেশ দরজার উপরে 2টি প্রস্ফুটিত পদ্ম আর সামান্য কিছু লতাপাতার নকশা চোখে পড়ে। অষ্টকোণী শিব মন্দিরটির পাশেই রয়েছে 8চালা এই মন্দিরটি। উঁচু ভিত্তিভূমির উপরে স্থাপিত হয়েছে একদুয়ারি পশ্চিমমুখী এই শিব মন্দিরটি। সামনের দেওয়ালে পোড়ামাটির অলঙ্করণ থাকলেও কোনো মূর্তিফলক চোখে পড়ে না। পুরোটাই উদ্ভিজ ধর্মী নকশায় সজ্জিত। তবে প্রবেশদরজার উপরে 2টি প্রস্ফুটিত পদ্মের দেখা মেলে। বাঁকানো কার্নিশে দুধারের কৌণিক ফলকে নজরে পড়ে শিখি চঞ্চুপুকে সর্প। ধনুকাকৃতি কার্নিশে সমান্তরাল কুলুঙ্গির সারি আর দুপাশে খাড়া কুলুঙ্গির সারিতেও লতাপাতার নকশা রয়েছে। ভিত্তিভূমি সংলগ্ন ফলকগুলোতেও লতাপাতার নকশা ফুটিয়ে তোলা আছে। অন্য 8চালা শিব মন্দির 2টি পূর্বমুখী। পাশাপাশি থাকা 2টি মন্দিরই নির্মিত হয়েছে উঁচু ভিত্তিবেদির উপরে। একদুয়ারি এই মন্দির 2টির সামনের দেওয়ালে ফুল লতাপাতার নকশা রয়েছে। জ্যামিতিক ও সুন্দর কিছু আলপনাধর্মী নকশাও চোখে পড়ে। মন্দিরগুলো সবকটি সুসংস্কৃত হলেও প্রাচীনত্বের কারণে আর নোনা লেগে ফলকগুলো অনেকাংশে আজ মলিন, নিশ্চিহ্ন হয়ে গেছে বেশ কিছু। একটি দোলমঞ্চ প্রায় 8 ফুট উঁচু একটি ভিত্তিবেদির উপরে নির্মিত এই দোলমঞ্চটিতে 4টি স্তম্ভ আছে। আলপনাধর্মী ও ফুল লতাপাতার নকশা লক্ষ্য করা যায় খিলানের উপরে। দোলমঞ্চের চালা অংশটি শিখর দেউলটিতে নির্মিত। ত্রিরথ বিভাজিত এই চালা অংশে পীর ভাগ করাও আছে। আমরা এখন রয়েছি বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত আমাতপুর গ্রামের জমিদার পাড়ার 4টি প্রাচীন শিব মন্দিরের সামনে। সেখানকারই জমিদার পাড়ার
জমিদার বংশেরই একজন প্রবীণ মানুষকে আমরা পেয়েছি। ওনার কাছ থেকে আমরা তাদের এই পারিবারিক মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। আপনি আপনাদের এই মন্দির, 4টে মন্দির যে রয়েছে, কত বছরের পুরনো মন্দির? আমি প্রথমে আমার একটু বংশ পরিচয়টা দিয়ে নিই। আমাদের পূর্বপুরুষ ছিলেন মুর্শিদাবাদের নবাবের 2 ভাই ছিলেন, অত্যন্ত উচ্চ পদের কর্মচারী ছিলেন। তো আমাদের চৌধুরীটা টাইটেল, আমরা অরিজিনালি সেনগুপ্ত, তো বিয়ে থাকা কাজে কমে সেনগুপ্ত লেখা হয়। তো চৌধুরীরা যখন মুর্শিদাবাদ থেকে চলে আসেন এখানে, প্রথমে ভাবপুর গ্রাম বলে একটা গ্রামে সেখানে প্রথমে আসেন, তারপর সেখান থেকে আমাদপুরে এসে পত্তন করেন। তো ওখান থেকে রাধামাধব এখানে সে হয়েছে, এখানে ওখান থেকে শালগ্রাম শিলা নিয়ে এসেছিলেন এখানে, সেইখানে প্রতিষ্ঠা করে তারপরে রাধামাধবের মন্দির প্রতিষ্ঠা হয়। টেরাকোটার মন্দির যেটা দেখেছেন, ওই রাধামাধবের সেই 350 বছর হয়ে গেল। এশিয়াটিক সোসাইটি থেকে এরা এসে ওপরে উঠে সমস্ত ইনস্ক্রিপশন দেখে ওরাই বলেছিলেন 350 বছরের ওপর হয়ে গেছে। আমাদের যে 2 পূর্বপুরুষ 2 ভাই ছিলেন মুর্শিদাবাদে, তাদের একজনের টাইটেল দিয়েছিলেন, আমরা অরিজিনাল সেনগুপ্ত, কিন্তু একজনের টাইটেল দিয়েছিলেন চৌধুরী আর একজনের টাইটেল দিয়েছিলেন মজুমদার। তো আমরা যখন প্রথমে এখানে আসি, যে দুর্গার দালান তৈরি হয়, সেইটা মজুমদার এবং চৌধুরী একসঙ্গে মিলিয়ে একটা দুর্গার দালান তৈরি হয়। একটা ভগ্নাবশেষ দেখতে পাবেন একটু এগিয়ে রাধামাধব মন্দিরের উল্টো দিকে। এটা কে দিয়েছিলেন? এটা কি ওই নবাবী চৌধুরী দিয়েছিলেন আর মজুমদার দিয়েছিলেন? এই টাইটেল দুটো আচ্ছা। আমরা অরিজিনালি সেনগুপ্ত ছিলাম, এই টাইটেল 2 ভাইকে চৌধুরী আর মজুমদার দিয়েছিলেন। তো প্রথমে আমাদের পীরের বাড়িটা ছিল একসঙ্গে, তারপরে মজুমদাররা তারা উইথড্র করে, তারপরে আমাদের পূর্বপুরুষ চৌধুরীরা এই নতুন দুর্গা দালান তৈরি করেন। আর এটা ভাবপুর থেকে 350 বছর আগে এই আমাদের রাধামাধবের মন্দির পত্তন হয়। আর আমাদের যে আনন্দময়ী মার মন্দির দেখছেন, আমাদের এক পূর্বপুরুষ, তার কোনো সন্তান ছিল না, তিনি স্বপ্নে আদেশ পেয়ে এই মূর্তি প্রতিষ্ঠা করেন। এরা দেখবেন সাধারণ মূর্তি নয়, এটা কিন্তু শিবের ওপরে দাঁড়ানো মূর্তি নয়, শিবের নাভি পদ্মের ওপরে বসা মূর্তি। এরকম সচরাচর এরকম মূর্তি দেখা যায় না। আর শিব মন্দিরগুলো এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, শিব মন্দিরগুলো আরও পরে হয়েছে, এক্স্যাক্ট সালটা বলতে পারবো না। শিব মন্দিরগুলো আরও পরে প্রতিষ্ঠা হয়েছে। মানে শিব কালী মন্দিরটা আগে হয়েছে? না, শিব মন্দির আগে হয়েছে, তারপরে কালী মন্দির। আচ্ছা আচ্ছা। আর এই দোলমঞ্চে দোলের সময় রাধামাধব প্রসেশন করে কীর্তন গাইতে গাইতে সবাই এখানে ভোর 4:30 5টার সময় দোলমঞ্চে ওঠেন, সারাদিন ওখানেই থাকেন, আবার সন্ধ্যেবেলায় প্রসেশন করে। থেকেই আমাদের দুর্গাপুজো সেই থেকে চলছে। আমাদের দুর্গাপুজো হয়ে গেল নট লেস দ্যান 200 বছর। আমাদের আলাদা করে দুর্গাপুজো। সেটা কোথায় হয়? ওই দুর্গার দালান, ওটা যদি ওদিকে আছে? চাবি থাকে আমি খুলিয়ে দেখাচ্ছি। আচ্ছা। সেই থেকে তো পুজো চলে আসছে। আমাদের আত্মীয় স্বজন যারা বিদেশেও থাকে, এই পুজোর সময় আমাদের ফ্যামিলি গেট টুগেদার একটা দারুণ হয়। আর 3 দিনই রাত্রিরে একসঙ্গে খাওয়া দাওয়া হয় পুজোর দালানে। সেইভাবেই চলছে, এখনও চলছে। ঠাকুরের কৃপায় কতদিন চলবে জানি না, আমাদের তো আশা চিরকাল চলুক। আমাদের এই বংশধরেরা এরা ভেরি মাচ ইন্টারেস্টেড, এরাই সব দেখাশোনা করে এখন। আমাদের মানে শাখা প্রশাখা মিলিয়ে বিরাট পরিবার। মন্দির চত্বরের পাশে রয়েছে চৌধুরী বংশের প্রতিষ্ঠিত মা আনন্দময়ীর মন্দির। নির্জন প্রকৃতির মাঝে বিশাল এক দিঘির ধারে মন্দিরটির অবস্থান। ভারী মনোরম পরিবেশ। মা আনন্দময়ীর বিরল এই বিগ্রহটি দর্শনে মন ভরে যায়।
আনুমানিক 300 বছরের প্রাচীন চৌধুরী বংশের প্রতিষ্ঠিত মন্দিরগুলো দর্শনের মধ্যে দিয়েই আমাদের আজকের অভিযান সমাপ্ত হলো। এবার ফিরে চললাম কলকাতা অভিমুখে।